হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইউনিক লার্নিং ল্যাব। বলো সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি রাজন আছি তোমাদের সঙ্গে। আজকে আমরা কম্পারেটিভ ম্যাথামেটিক্সের প্র্যাকটিস সেট 17 করবো। দেখো, এই প্র্যাকটিস সেটগুলো অ্যাকচুয়ালি ডিজাইন করা হয়েছে সামনের যে আপকামিং এক্সামগুলো আসছে, যেমন ধরো ফুড এসআই আসছে, মিসলেনিয়াস আসছে, ডাব্লিউবিপি আসছে, ঠিক আছে? তো এই যে যত পরীক্ষাগুলো আসছে এবং সামনে রেলেরও কিন্তু এএলপির নোটিফিকেশন বা সবকটারই প্রায় ক্যালেন্ডার বেরিয়ে গেছে। সামনে রেলের যে পরীক্ষাগুলো আসছে সব কিছু এই কোশ্চেন সেটে কিন্তু পাবে। তাহলে চলো দেরি না করে আজকে আমরা শুরু করি আমাদের ক্লাস। দেখো, ফার্স্ট অঙ্কটা কি বলেছে? বলেছে 1 থেকে 49 পর্যন্ত ক্রমিক সংখ্যার গড় কত। দেখো, এটাকে অনেকভাবে করা যায়। 1 থেকে 49 পর্যন্ত ক্রমিক সংখ্যার গড় কত এটা জানতে চেয়েছে, ঠিক আছে? তাহলে গড় কীভাবে বার করি? ধরো বললাম আমি 3টে নাম্বার 1, 2 আর 3, এর গড় কত বলবো? 1 যোগ 2 যোগ 3, 3টে সংখ্যা ডিভাইড বাই 3, তাহলে 3, 4, 5, 6/3 মানে গড় হচ্ছে 2। এই তো আমার বেসিক ফান্ডামেন্টাল জিনিস। এবারে আমি যদি বলি যে 1 থেকে 49 পর্যন্ত সংখ্যা কটা আছে, 1 থেকে 49 পর্যন্ত সংখ্যা কটা আছে, সবার প্রথম কথা হচ্ছে 1 থেকে, কেরম কটা করছি তো 1 থেকে 49 পর্যন্ত সংখ্যা কটা আছে। তাও করতে হয় কি না, 49 - 1 কত হলো? 48 + 1। তাহলে অ্যাকচুয়ালি কটা সংখ্যা আছে? 49টা সংখ্যা আছে, ঠিক আছে? এবার বলছে 1 থেকে 49 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড়। গড় করতে গেলে আগে কি করতে হবে? যোগফল নির্ণয় করতে হবে। মানে কি 1 যোগ 2 যোগ 3 যোগ এইভাবে করতে করতে কত পর্যন্ত যাব? 49 পর্যন্ত। দেখো, এটা তোমাদের বোঝানোর জন্য কিন্তু ডেসক্রিপটিভ করছি, ঠিক আছে? তাহলে 1 থেকে 49 পর্যন্ত যদি আমি করতে হয়, সূত্র কি আমরা জানি? যদি এরকম পরপর সংখ্যা থাকে তাহলে আমাদের সূত্র হয় n × n + 1/2। সিম্পল। তাহলে n কটা আছে বলেছে? n 49 পর্যন্ত আছে, তো 49 ভালো। আর 49 যোগ 1 মানে হচ্ছে 50/2। এই তো সংখ্যাগুলোর যোগফল, তাই তো? এবার কি করব? দেখো, এবারে তাহলে এবার গড় বার করতে গেল। তাহলে এইটা কি পেলাম? এটা হচ্ছে যোগফল। এটা কি পেলাম? এটা হচ্ছে যোগফল। তাহলে আমাকে কি করতে হবে? এটা তো কতগুলো 1 থেকে 49 পর্যন্ত কতগুলো পদ আছে সেটা আমি পেয়ে গেলাম, 49টা পদ আছে। তাহলে কি করব না, 49 গুণ 50/2, এটা হচ্ছে যোগফল, ডিভাইড বাই 49। তাহলে যদি আমরা সিম্পলিফাই করে লিখি, তাহলে 49 গুণ 50/2 ইন্টু 1/49। এই 49 কেটে গেল, 2 দিয়ে কাটলে 25। কত হচ্ছে? 25। ঠিক আছে, বোঝা গেল? আবার অনেক সময় অঙ্কগুলো এইভাবেও করে যে 49 আছে, তাহলে মানে পরপর সংখ্যাগুলো বলে যে 49 + 1/2 এইভাবেও করে, ঠিক আছে? তাহলে এটা তো হচ্ছে তার বেসিক স্ট্রাকচার, ওটা হচ্ছে সহজে তুমি করে ফেলতে পারবে, অসুবিধা হবে না। তাহলে আশা করছি বুঝতে পারলে। 2-এরটা দেখো, বলছে ABC মোট 21,600 টাকা বিনিয়োগ করে একটা ছোট ব্যবসা শুরু করে। এ বিনিয়োগ করেছে বি এর 1200 টাকা বেশি, মানে বি যা বিনিয়োগ করেছে তার থেকে 1200 টাকা বেশি বিনিয়োগ করেছে, আর সি বিনিয়োগ করেছে বি এর থেকে 1200 টাকা কম। তাহলে প্রাপ্ত বার্ষিক মুনাফা হচ্ছে 9,900 টাকা। তাহলে বি এর ভাগ কত, এটা আমাদেরকে বার করতে হবে। তাহলে দুটো জিনিস কিন্তু আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি 2-এর অঙ্কটায়, যে এ যেটা ইনভেস্ট করেছে সেটা বি যা ইনভেস্ট করেছে তার থেকে কত বেশি না 1200 টাকা বেশি, ঠিক আছে? ভালো কথা। আর একটা কি দেখতে পাচ্ছি না, সি ইনভেস্ট করেছে বি এর থেকে 1200 টাকা কম। এই দুটো জিনিস কিন্তু ওরা বলে দিয়েছে। এখানে মোট বিনিয়োগটা কত আছে না, 21,600 টাকা আছে মোট বিনিয়োগ, ঠিক আছে? তাহলে দেখো, এখানে একটা জিনিস যদি আমি বলতে পারি, আমি যদি বলি এখান থেকে এরা দুজন এ আর সি দুজন মিলে কত বিনিয়োগ করেছে, ভালো করে দেখো, এ আর সি দুজন মিলে কত বিনিয়োগ করেছে এটা যদি আমি বার করতে চাই, তাহলে কি করব না, বি + 1200 এইটা প্লাস বি - 1200, সিম্পল, ঠিক আছে? এটা তো ক্লিয়ার। তাহলে এই 1200 কাটলো, তাহলে কি বেরোলো? 2b। তাহলে আমি বলতে পারবো a + c হচ্ছে 2b, ঠিক আছে?
তাহলে আমাকে মোট কে কে ইনভেস্ট করেছে, এ করেছে, বি করেছে আর সি করেছে। তাহলে কে কে করেছে, এ করেছে, বি করেছে আর সি করেছে। আমরা এ আর সি জানি 2B, আর এখানে আরও বি আছে, তাহলে প্লাস বি। তার মানে টোটাল আমি বলতে পারবো টোটাল ইনভেস্টমেন্ট হচ্ছে 3B। টোটাল ইনভেস্টমেন্ট হয়েছে 3B। এবার তাহলে এখানে কিন্তু মোট ইনভেস্টমেন্টটা 21,600 টাকা বলে দিয়েছে। তাহলে আমরা এখান থেকে পরিষ্কার বলতে পারবো যে 3B মানে হচ্ছে 21,600 টাকা। তাহলে বি এর ভ্যালু এখান থেকে বলবো যে 21,600 ডিভাইড বাই 3, তাহলে 3 7 21, 3 2 6, 7200 টাকা। বি এর ভ্যালু কত, 7200 টাকা। তাহলে এখান থেকে পরিষ্কার বলতে পারবে যে বি এর ভ্যালু যদি 7200 হয়, তাহলে এর ভ্যালু কত, এর ভ্যালু 7200 প্লাস 1200, সিম্পল ব্যাপার। তাহলে 7 আর 1 8, 8,400 টাকা। কত হচ্ছে তাহলে এটা এর ভ্যালু কত হবে, 8,400 টাকা। এখান থেকে সি এর ভ্যালুও বার করতে পারবো। কীভাবে বার করবো, 7,200 থেকে 1200 বিয়োগ করে দেবো। 7,200 থেকে 1200 বিয়োগ করলে কত হবে, 6,000 হবে। ঠিক আছে, তাহলে কত পাবো আমরা, না 6,000 টাকা পাবো। তাহলে এবার তাহলে আমরা যদি অনুপাত বার করি A:B:C, এ দিচ্ছে কত, 8,400 টাকা ইনভেস্টমেন্টে। আচ্ছা, বি দিচ্ছে কত, 7,200 টাকা। আর সি দিচ্ছে কত, সি হচ্ছে 6,000 টাকা। দেখো সবার দুটো করে শূন্য কাটছে, তাহলে কত থাকছে, 84:72:60। আরও ছোটো দিয়ে করা যায়, 12 দিয়ে চলে যাচ্ছে, 5 12 60, 6 12 72, 7 12 84। তাহলে 7 12 84, 6 12 72, 5 12 60। তাহলে 7:6:5 হচ্ছে, এই হলো আমাদের রেশিও পেলাম। কার কার, না ABC কীভাবে ইনভেস্ট করছে তার রেশিও পেলাম। ক্লিয়ার? ওকে, তাহলে বলছে মুনাফা হয়েছে কত, 9,900 টাকা। বি এর লাভ বার করতে হবে, সিম্পল ব্যাপার, আর কোনো খাটাখাটনির ব্যাপার নেই। এই যে তিনটে বলেছে, তিনটে রেশিওর যোগ করলে কত হবে, দেখো 6 2 12 1 13, 13 আর 5 কত হবে, 5 6 7 8, মানে 18 হবে। কত হচ্ছে, 18। এই 18টা হচ্ছে টোটাল অ্যামাউন্ট, 18টা কি টোটাল অ্যামাউন্ট। ঠিক আছে, তাহলে আমাদের এইটা সমানই কত, 9,900, কারণ এই রেশিওতেই তো লভ্যাংশটা পাবে, তাই না। তাহলে 18 মানে কত, 18 মানে হচ্ছে 9,900। ঠিক আছে, তাহলে কারটা বার করতে হবে, এখানে চেয়েছে বি এর ভাগ কত, বি এর ভাগ কত, না বি এর ভাগ 6। তার মানে আমাকে 6 এর ভ্যালু কত সেটা বার করতে হবে। কীভাবে বার করব, সিম্পল ব্যাপার, 9,900 ডিভাইড বাই 18 ইন্টু 6। কেন ডিভাইড বাই 18 করলাম, এই পার্টটা করলাম একটাই কারণে, এই পার্টটা করলাম মানে এটা বেরোলো 1 এর ভ্যালু, আর 6 এর ভ্যালু বার করতে গেলে এইটা, সিম্পল। এবার কাটাকুটি করলে কত হবে, 3 6 18, 3 3 9, 3 3 9, দুটো শূন্য, তাহলে 3,300 হচ্ছে আনসার। অপশানে এই অপশান ডিতে পেয়ে গেছি 3,300। সিম্পল ম্যাথ, কিছু নেই। কিন্তু এই রকম অঙ্ক কিন্তু এবার পিএসসি অবশ্যই দিতে পারে। ঠিক আছে, এবার দেখো 3 নম্বর অঙ্কটা বলছে, একটি সংখ্যাকে 195 দ্বারা ভাগ করলে 37 অবশিষ্ট থাকে, একই সংখ্যাকে 15 দ্বারা ভাগ করলে কত অবশিষ্ট থাকবে। সবার প্রথমে এগুলো কি করতে হয়, আমরা দেখব সিম্পলি 15 দিয়ে এইটা ভাগ যায় কি না। ঠিক আছে, তাহলে ম্যাক্সিমাম টাইমে দেখবে ভাগ চলে যায়। এখানেও দেখো 15কে 15 আর 4 থাকবে 45, 3 15 45, সরাসরি এটা দিয়ে এটা ভাগ চলে যাচ্ছে। কিন্তু এখানে বলেছে কি 195 দ্বারা ভাগ করলে কত অবশিষ্ট থাকবে, 37 অবশিষ্ট থাকবে। তাহলে একই সংখ্যাকে 15 দ্বারা ভাগ করলে কি হবে, সিম্পল, এটা সবচেয়ে সোজা, এটার আনসার হবে 7। এটার আনসার হবে 7। কেন হবে, দেখো 15 দিয়ে ভাগ করো 37কে, 15 2 30, রিমেইনিং পড়ে থাকবে হচ্ছে 7, ব্যাস 7 আনসার হবে। যদি দেখতে চাও জিনিসটা কি করবে, সবার প্রথমে হচ্ছে দেখে নেবে ভাগ যায় কি না। এটা করার দরকার নেই, মুখে মুখেই হয়ে যায়। ঠিক আছে, তাও একবার চেক করে নেবে। 15 15, 4 5, 3 15 45, এই যে ভাগ চলে গেল, মিটে গেল, তাহলে আর কোনো ভাবনা পত্রের কিছু নেই। অবশিষ্ট কে আছে, 37। কত আছে, 37। তাহলে 15কে কত দিয়ে ভাগ করবো, 37 দিয়ে। 15 2 30, রিমেইনিং পড়ে থাকবে 7। সেটাই তো চেয়েছে আমাদের, কত অংশ অবশিষ্ট থাকবে, অবশিষ্ট অংশ এই যে 7। বোঝা গেছে, ক্লিয়ার হয়েছে।
এবার চলো 4 নম্বর ম্যাথটা কি বলেছে দেখি। বলছে দুটো বোতলে যথাক্রমে 2:3 আর 1:2 অনুপাতে অ্যাসিড ও জল রয়েছে। এই মিশ্রগুলি থেকে মানে এই মিশ্রণগুলো থেকে আছে মানে 2:3 আর 1:2 অনুপাতে মিশ্রণগুলি থেকে 1:3 অনুপাতে মিশ্রিত হয়, মানে এই পার্টটা থেকে 1 হয়, এই পার্টটা থেকে 3 হয়। ঠিক আছে, আমি ছবি এঁকে দেখিয়ে দিচ্ছি, আরও ভালো বুঝতে পারবে। নতুন মিশ্রণে অ্যাসিড এবং জলের অনুপাত কি হবে। দেখো সিম্পল জিনিস, কতটা, এটা 4টা, তাই তো। দুটো পাত্র আছে, ঠিক আছে, দুটোতে কি আছে, অ্যাসিড আর জলের অনুপাত। অ্যাসিড আর জল মানে ওয়াটার, অ্যাসিড আর কে ওয়াটার। ঠিক আছে, কী অনুপাতে দিয়েছে দেখো। প্রথমটা বলেছে 2:3, পরেরটা 1:2। প্রথমটা হচ্ছে 2:3, পরেরটা হচ্ছে 1:2, এই অনুপাত বলে দিয়েছে। এবার এই দুটোকে আমরা মিশ্রিত করে কোন অনুপাতে নেব, মিশ্রণটা কেমন নেব, 1:3 অনুপাতে নেব। ঠিক আছে, তাহলে নতুন মিশ্রণে অ্যাসিড জলের অনুপাতটা কি হবে সেটা বার করতে দিয়েছে। দেখো আমরা একদম সহজভাবে ভাববো। প্রথম কথা হচ্ছে আমার এই পার্টটা আগে দেখি, কারণ এই পার্টটা একদম ইজি, কিছুই নেই এখানে করার মতো। দেখো এই দুটো রেশিও কত হবে, এই দুটো রেশিও হবে 3। 2 আর 1 কত হচ্ছে, 2 + 1 মানে কত হচ্ছে 3। তাহলে এখান থেকে পরিষ্কার বলতে পারবো এই যে 3 আছে এর মধ্যে 1 ভাগ আছে হচ্ছে অ্যাসিড আর তোমার 2 ভাগ আছে হচ্ছে জল, ওয়াটার। এটা তো কোনো সমস্যা নেই। কেন এই পার্টটা কেন পেলাম, কারণ দেখো এইটা হচ্ছে 3, এখানেও রেশিও আছে 3, তাহলে এই পার্টটা তো 1:2, তাহলে 3-এর মধ্যে 1:2 অনুপাতেই থাকবে। সিম্পল ব্যাপার, এটা নিয়ে কোনো মাতামাতির দরকার নেই। জিনিসটা দেখতে হবে আমার এই 1-এর এই পার্টটাকে দেখতে হবে। এই 1-এর মধ্যে কি আছে, 2:3 অনুপাতে আছে, 2:3 অনুপাতে আছে, ভালো কথা। তাহলে দুটোর মধ্যে কত আছে, মানে 2 + 3 মানে কত, এখানেও হচ্ছে 5, মানে 5 ভাগের মধ্যে 2 ভাগ আছে কে আছে, অ্যাসিড। মানে তার মানে এখানে অ্যাসিড কে কত পাবো, এখানে অ্যাসিড পাবো 5 ভাগের মধ্যে 2 ভাগ ইন্টু 1। 1 কেন করলাম, কারণ এই পার্টটা তো 1 আছে, সেই জন্য 1 করলাম। তো এটা 1 না লিখলেও হবে। আর ওয়াটার কতখানি থাকবে, এই 5 ভাগের মধ্যে 3 ভাগ, কিন্তু আর ইন্টু 1, তার মানে জিনিসটা একই থাকবো। তাহলে জিনিসটা দেখো, অ্যাসিডের এই যে নতুন মিশ্রণ হলো, এই তো মিশ্রণের পার্টগুলো পেলাম, তাহলে অ্যাসিড পেলাম কি 2-5 আর 1, তাহলে অ্যাসিড কি পেলাম, অ্যাসিড পেলাম হচ্ছে 2-5 + 1। আর ওয়াটার কি পেলাম, আর ওয়াটার পেলাম 3-5 আর 2, কত, 3-5 আর 2। এই পেলাম অ্যাসিড, এই পেলাম ওয়াটার, সিম্পল। তাহলে এটা তো মিটে যাচ্ছে, 2 + 5 = 5/5 3 + 5 2 10/5, দুদিক থেকে 5 5 কেটে যাচ্ছে, তাহলে কত থাকছে, 5 আর 2 7 10 আর 3 13। বোঝা গেল, ক্লিয়ার হলো জিনিসটা। তাহলে অপশান এতে আছে, দেখো 7:13 হচ্ছে আনসার। জিনিসটা বোঝা গেল তো। দেখো আরেকবার ছোট্ট করে একটা ব্রিফ বলে দিচ্ছি, তাহলে তোমাদের সুবিধা হবে। আরেকবার দেখে নাও, দুটো পাত্র আছে, দুটো পাত্রে 2:3 আর 1:2, সেটা হচ্ছে অ্যাসিড আছে আর ওয়াটার আছে, এটাতেও অ্যাসিড আছে আর ওয়াটার আছে। দুটো থেকে নিলে 1:3 নেব, মানে এই পার্ট থেকে 1 নেব আর এই পার্ট থেকে 3 নেব, এইটাই হয়েছিল ব্যাপার, আর কিছু না। এই 1-এর মধ্যে কত পার্ট থাকবে সেটা বার করব, আর 3-এর মধ্যে কোনটা কত পার্ট থাকবে সেটা বার করব, দিয়ে অ্যাসিডগুলো যোগ করব আর জলগুলো যোগ করব, ব্যাস আমার কাজ শেষ। ক্লিয়ার হয়েছে, বোঝা গেছে? চলো নেক্সট। এইবার চলে আসি 5-এর অঙ্কটায়। 5-এর অঙ্কটা কি বলেছে দেখো, বলছে 25,600 টাকায় 3 বছরের বার্ষিক 12.5% হারে চক্রবৃদ্ধি সুদ কত হবে। কত পার্সেন্ট বলেছে, 12.5% হারে চক্রবৃদ্ধি সুদ কত হবে জানতে চেয়েছে। তাহলে সবার প্রথম কথা হচ্ছে 12.5% মানে কত, 12.5% মানে হয় 1/8। যদি সমস্যা হয় দেখে নাও, 5-এরটা কত পার্সেন্ট বলেছে,
12.5%, তাই তো 12.5%। তাহলে হচ্ছে 12.5 পয়েন্ট তুলে 10 নামলো, আর এর জন্য 1/100। তাহলে 25 দিয়ে কাটলে 5 25 125, 4 25 100, 5 দিয়ে কাটলে 2, তার মানে হচ্ছে 1/8। এই হচ্ছে আমাদের হিসাব। এবার কি বলছে, কত বছরের জন্য বলেছে, যা কোথায় গেল, হ্যাঁ এই যে 3 বছরের জন্য বলেছে। কত বলেছে, 3 বছরের জন্য। আর যদি আমরা এই যে চক্রবৃদ্ধি সুদ যখন করেছি 3 বছর বললে আমরা কি করতাম, কিউব করে দিতাম। এই পার্টটাকে কি করতাম, এই পার্টটার কিউব করে দিতাম। তাহলে 8 8 64, আর 8 কত হয় 200, 64 আর 8, 4 8 32, 2 হাতে 3, 6 8 48, 49 50 51। তাহলে 1/512 হচ্ছে আমার পার্ট পেলাম। আচ্ছা, এটা টেপারে লিখি, 1/512 হচ্ছে আমার মেন পার্ট। তাহলে এই যে 512 পেলাম, এইটাকে নিয়েই এবার আমি কাজ করব। কি করব, এই যে 512 পেলাম, এই 512টাকে নিয়েই কাজ করব। 512কে কি হবে, 3টে খণ্ডে ভাগ হবে, কারণ 3 বছর বলেছে। 3 বছর বলেছে বলে 3টে খণ্ডে ভাগ হবে। প্রথম খণ্ড কি হবে, এই 512-র 1-এর 8 করব। তাহলে কত হবে, 6 8 48 32, 4 8 32। প্রথম পার্টটা হবে 64, এবং তাহলে দ্বিতীয় পার্টটাও হবে 64, তৃতীয় পার্টটাও হবে 64। তাহলে 3টে 64-র পার্ট পেলাম, ভালো কথা। এরপরে কি করব, এইটার আবার 1/8 করব। কী করব, কারণ দ্বিতীয় বছরের জন্য তো আমাকে হিসাব করতে হবে। তাহলে 64-র 1/8 কত হবে, 64-র 1/8 গুণ করলে হবে 8 8 64। তাহলে কত হবে, এই গেল 8 টাকা, এইখানেও 8 লিখব, আর এইখানেও লিখব 8। ঠিক আছে, কিন্তু এইটা আবার তৃতীয় বছরেও পড়বে। তাহলে এই পার্টটা আবার কি হবে, 1/8 হয়ে আসবে। তাহলে 8 আর 8 কাটাকাটি গেলে 1 থাকবে। ক্লিয়ার? এইখানে কিন্তু আমাদের কনসেপ্টটা ক্লিয়ার করে নিতে হবে। ঠিক আছে, তাহলে একটা জিনিস বলছি, এই জায়গাটা কিন্তু একদম ক্লিয়ার করে রাখো। এই যে আমরা যে হিসাবটা করলাম, এই হিসাব থেকে আমরা সব কিছু বার করে নিতে পারি। কি কি বার করতে পারি দেখে নাও। আগে অঙ্কটাকে শেষ করে নিই, তারপর আগে দেখাচ্ছি। 256 3 বছরের জন্য বার্ষিক চক্রবৃদ্ধি সুদ কত হবে। আচ্ছা, সুদ জানতে চেয়েছে আমাকে, ভালো কথা। সুদ কোথায় পাবো, সুদ আমরা কোন পার্টটা পাবো, এই যে এই পুরো সেকশানটাকে আমরা যোগ করব। কোন জায়গাটা, এই পুরো সেকশানটাকে আমরা যোগ করব, তাহলে আমরা সুদ পাবো। ঠিক আছে, তাহলে কীভাবে হিসাব হবে দেখো, 3টে 64 আছে, তাহলে 64 × 3, 3 4 12 2 হাতের এলো 1, 3 6 18 1 19, 192। 3 8 24 1 25, তার মানে এর সঙ্গে 25 যোগ হবে। তাহলে 5 আর 2 7, আর 9 10 11 2, 217। 1 1 2, তাহলে 217। এবার 217 হচ্ছে আমার কি হচ্ছে, আমার ইন্টারেস্ট। 217 কি হচ্ছে, আমার ইন্টারেস্ট হচ্ছে। এবার দেখো, 512 তো এখানে আমার মূলধন, কিন্তু অরিজিনাল মূলধন কত, 256,000, মানে 25,600। তাহলে 512 মানে কত, 256,000। তাহলে 1-এর ভ্যালু কত না, 256,000 ডিভাইড বাই 512। দেখো, 256-এর ডবল হয় এটা, 256-এর ডবল হয় এটা। 6 2 12 হাতে 1, 5 11 হাতে 1, 2 2 সরি 2 2 4 5। ঠিক আছে, ডবল পেলাম। তাহলে এই পার্টটা চলে যাচ্ছে মাল্টিপ্লাইড বাই 2, আর এইটাকে একটা ছোট্ট করে কাজ করো, ইন্টু 100 করে নাও। করতেই পারি, দুটো শূন্য আছে, ভাগ করে নিলাম। তাহলে 2 দিয়ে কাটলে কত হচ্ছে, 50। তাহলে এইবারে আমার ভ্যালু বার করতে হবে কত, 217-র ভ্যালু বার করতে হবে। তাহলে 217 মানে কত না, 217 গুণিত 50। তাহলে কত হচ্ছে, 0, 5 7 35-এর 5 হাতে 3, 5 1 5 6 7 8, 5 2 10। তাহলে কত হচ্ছে, 10,850। দেখো, 10,850। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে? তাহলে আনসার পেলাম আমরা 10,850। এবার তোমাদের একটা জিনিস দেখাই, যদি বলতো তাহলে এই 1-এর ভ্যালু 50, এই হিসাবটা তো পেয়ে গেলাম। দেখো, তোমাদের যেটা বলার, যদি এখান থেকে চাইতো ওরা শুধু এসআই চাইতো,
তাহলে কি করতাম, এই যে এই তিনটেকে অ্যাড করে দিতাম, দিয়ে তারপর 50-এর যে হিসাব ছিল সেই হিসাব করতাম। কিন্তু এই তিনটে অ্যাড করে দিলে আমরা এসআই পেতাম, কিন্তু অবশ্যই এসআই বার করে আবার 50 দিয়ে মাল্টিপ্লাই করতে হতো, কারণ এখানে তো রেশিও মানে অ্যাকচুয়ালি 512 ধরেছি, 50 দিয়ে মাল্টিপ্লাই করতে হতো। কিন্তু এই তিনটেকে যোগ করলে এসআই পেতাম, কিন্তু অ্যাকচুয়াল এসআই পাওয়ার জন্য 50 যোগ করতে হতো। এবার যদি বলতো সিআই মাইনাস এসআই কত হবে, তখন এই তিনটেকে যোগ করলে সিআই মাইনাস এসআই পেলাম, কিন্তু তার সঙ্গে 50 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, কারণ এই রেশিওটার জন্য। ঠিক আছে, তাহলে এবার টোটাল সিআই পাবে, এসআই পাবে, দুটো ডিফারেন্স পাবে, মানে এই পার্টটা থেকে পুরো জিনিস পেয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। বোঝা গেল তো? নেক্সট 6 নম্বরটা কী বলেছে, বলছে 10% হারে 3 বছরের জন্য সিআই এবং এসআই এর পার্থক্য 155 টাকা। 10% হারে তাহলে সুদ বার্ষিক চক্রবৃদ্ধি হারে হলে মূল মূল্য কত, মানে আমাকে প্রিন্সিপাল বার করতে বলেছে, সহজ কথা। তাহলে 10% হারে 3 বছরের জন্য, তাহলে 10% হারে 3 বছরের জন্য সিআই আর এসআই এর পার্থক্য সেম আগের লজিকে করব, কী করব দেখো, 6এরটা কী বলেছে 10%, তার 10% মানে কি জানি, 10% মানে জানি আমরা 1/10, সিম্পল ব্যাপার। এইবারে বলেছে কত দেখো, 3 বছর বলেছে। 3 বছর বললে আমরা কি করি, কিউব করি, মানে 1/1000 এই পার্টটা এলো। এইবারে দেখো 1000 যদি আমার মূলধন হয়, তাহলে রুলস কি, 3 বছর বলেছে 3টে ভাগে ভাগ করব। 1000কে কত দিয়ে গুণ করব, 1/10 দিয়ে গুণ করব। 1/10 দিয়ে গুণ করলে কত হবে, 0 0 কেটে যাবে, পড়ে থাকবে 100, পড়ে থাকবে কত, পড়ে থাকবে 100। তাহলে এখানেও আমার থাকবে 100, এখানেও আমার থাকবে 100, 3টে পার্ট হয়ে গেল। ঠিক আছে, তাহলে 3টে 100 পেয়ে গেলাম 1000 টাকার পরিবর্তে। তারপরে কি আছে, আবার আমরা দ্বিতীয় বছরে ফেলার জন্য 1/100 করতে হবে, তাহলে এখানেও 10, তৃতীয় বছরেও 10 পড়বে, আর এইটার সেকেন্ড পার্টটা এইখানটা থেকে আমরা 10 পাবো দ্বিতীয় বছরের জন্য, ওই 100 ভাগের জন্য। আবার তাহলে এই টাকাটা আবার তৃতীয় বছরেও পড়বে, তার জন্য আমরা কি ফেলবো, আবার 1/10 ফেলবো। ঠিক আছে, এই সেকশনটা যদি শিখে নাও, 10-এর 1/10 করলে হবে 1, এই সেকশনটা যদি শিখে নাও তাহলে আর তোমাদের কখনো অসুবিধা হবে না, খুব তাড়াতাড়িও হয়ে যাবে। তাহলে কি হবে, সিআই আর এসআই এর পার্থক্য বলেছে 155 টাকা, আর কিন্তু কিচ্ছু কাটবো না। সিআই এসআই এর পার্থক্য কোন জায়গাটা বলেছিলাম, এই যে এই জায়গাটা বলেছিলাম সিআই আর এসআই এর পার্থক্য। তাহলে সিআই মাইনাস এসআই, অ্যাকচুয়ালি এখানে কত হচ্ছে, 10, 10, 20 আর 30, আর 1 31, 10 যোগ 10 যোগ 10 যোগ 1, তাহলে কত হচ্ছে 31, কত হচ্ছে 31। আর এই 31 মানে কি, ওইখানে বলে দিয়েছে দেখো 155, 31 মানে 155। তাহলে 31 মানে হচ্ছে 155, ক্লিয়ার। তাহলে এখান থেকে 1-এর ভ্যালু কত পাবো, 5 পাবো। কেন, কারণ 155/31 কত হচ্ছে, কাটাকুটি করলে দেখো 5 হচ্ছে, কারণ 5 একে 5, 3 5 15, 1-এর ভ্যালু কত পেলাম, 1-এর ভ্যালু পেলাম 5। এবার কি বলেছে, মূল মূল্য কত, কি বলেছে, মূল মূল্য কত। তাহলে মূল মূল্য মানে কি, এই 1000টাকে বার করতে হবে। তাহলে আমরা অ্যাকচুয়াল ভ্যালুটা কত, 1 মানে কত 5, তাহলে 1000 মানে কত ইন্টু 5, তার মানে 5000 হবে। তাহলে 1000 ইন্টু 5, তার মানে কত হচ্ছে 5000 টাকা। ক্লিয়ার হলো? তাহলে কত, এই যে অপশান বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। বোঝা গেল? তাহলে এই যদি আমি এই প্রসেসটা করি, দেখো তোমরা ওই ট্রি মেথডেও করতে পারো, সিআই এর প্রচুর মেথডে প্রচুরভাবে করা হয়। ঠিক আছে, তোমাদের যেটা সুবিধা মনে হবে তো সেইটাই করবে। আমার এই প্রসেসটা বেশি সুবিধা মনে হয়, তাই জন্য এই প্রসেসটা তোমাদেরকে দেখাই। ক্লিয়ার? চলো নেক্সট দেখো, 7-এরটা কি বলেছে কিছু ছাত্র মিলে 720 টাকায় একটি অনুষ্ঠান আয়োজন করবে বলে স্থির করলো। 4 জন ছাত্র অনুষ্ঠানে থাকবে না বলে স্থির করলো। তাহলে 4 জন থাকবে না ওকে ডবল হয়েছে, 4 জন ছাত্র অনুষ্ঠানে থাকবে না বলে স্থির করলো। ঠিক আছে, বাকি ছাত্রদের অনুষ্ঠানের খরচ যোগান দেওয়ার জন্য প্রত্যেককে কত করে বেশি দিতে হচ্ছে, 9 টাকা করে বেশি দিতে হচ্ছে। তাহলে প্রথমে প্রত্যেক ছাত্র কত টাকা করে দিতে হতো, প্রথমে কত টাকা করে দিতে হতো ফার্স্টে। তাহলে জিনিসটা কি হলো দেখো,
প্রথমে আমাদের বলেছে যে রাতেরটা 720 টাকা তুলবে বলে ঠিক করেছে। একটি অনুষ্ঠান আয়োজন করে বলে স্থির করলো, কিন্তু 4 জন ছাত্র অনুষ্ঠানটায় থাকবে না, তাহলে বাকি ছাত্রদের কত করে দিতে হচ্ছে? 9 টাকা করে দিতে হচ্ছে। এইটি হচ্ছে হিসাব, মানে এক্সট্রা আরও 9 টাকা করে দিতে হচ্ছে। এক্সট্রা কত করে দিতে হচ্ছে? 9 টাকা করে দিতে হচ্ছে। এটা কেন দিতে হচ্ছে না, 4 জন যে থাকবে না, এই 4 জনের টাকাটা ম্যানেজ করার জন্য দিতে হচ্ছে। তাহলে এটা করার জন্য কি মেথড ব্যবহার করতে পারি? দেখো, একটা বলতে পারি, দেখো অপশান টেস্টে চলে যাও। অপশান টেস্টে একটা বেটার অপশান পাবে। কীভাবে পাবে? দেখো 720 কীভাবে আসছে? প্রথম অপশান বলছে কত যোগ, মানে প্রত্যেক ছাত্র কত করে টাকা দিয়েছিল। প্রথম অপশান আছে অপশান এতে 18। তাহলে 18 জন হলে প্রত্যেকে 18 টাকা করে দিচ্ছে, তাহলে কতজন হবে? কতজন হবে দেখো, 18 2 36, 3 4 18 72, মানে অ্যাকচুয়ালি 44 জন স্টুডেন্টকে, মানে ছাত্রকে থাকতে হবে। কিন্তু এখানে কি বলেছে, যে 4 জন ছাত্র অনুষ্ঠানে থাকবে না বলে স্থির করলো, তাহলে 4 জন থাকবে না, তাহলে কজন থাকবে না? 4 জন থাকবে না। তাহলে অ্যাকচুয়ালি কত হলো? 36 জন থাকবে। কতজন থাকবে? 36 জন থাকবে। আর এর বদলে কি হচ্ছে, প্রত্যেকে কত করে বেশি দিতে হচ্ছে না, প্রত্যেককে 9 টাকা করে বেশি দিতে হচ্ছে। প্রত্যেককে, এই যে দেখো, দেওয়ার জন্য প্রত্যেককে 9 টাকা করে বেশি দিতে হচ্ছে। তাহলে 18 আর 9 কত হচ্ছে? 27। তাহলে এই দুটোকে গুণ করলে কি 270 আসছে? অবশ্যই, কারণ 6 7 42, ইউনিট ডিজিটে 0। তাহলে অপশান এ আমাদের হবে না। তাহলে এবার অপশান বিতে যাই। দেখো 720 কীভাবে আসবে অপশান বি থেকে? 720 এখানে বলেছে প্রত্যেকে কত করে দিতে হচ্ছে না, 20 টাকা করে দিতে হচ্ছে। যদি প্রত্যেকে 20 টাকা করে দিতে হয়, তাহলে কতজন ছাত্র থাকবে? 0 0 মেটে গেল, 36 2 72। কত না, 36 2 72। ঠিক আছে, 720 আসছে এইভাবে। তাহলে অপশান বি থেকে দেখতে পাচ্ছি, দেখো কি হিসাব, এখান থেকে 4 কমছে, 4 কমলে কত হচ্ছে? 32, আর এখানে 9 বাড়ছে প্লাস, তাহলে 29, 9 2 কোণে কত হয়? 18। ইউনিট ডিজিট আসছে, এখানে ইউনিট ডিজিট 0, তাহলে অপশান বিও যাবে না। অপশান সিতে আসি। অপশান সিতে কী বলছে দেখি, অপশান সিতে বলছে 24। ঠিক আছে, তাহলে 720 প্রত্যেকে যদি 24 টাকা করে দেয়, কতজন দেবে? 3 24 72, 30 টাকা করে দিতে হবে, সরি 30 জনকে দিতে হবে, তাই তো? তাহলে এখান থেকে কত কমছে? 4 কমছে, 4 কমলে কত হবে? 26, আর এখানে 9 বাড়ছে, 9 10 11 12 13 33। ঠিক আছে, তাহলে 3 6 18, ইউনিট ডিজিটে 0, তাহলে সি হবে না। তাহলে অপশান কে পড়ে আছে? ডি পড়ে আছে। ডি হওয়ার সম্ভাবনা প্রবল। ঠিক আছে, আচ্ছা ডিটাকে উপরে লিখি। ডিতে কি বলেছে? ডিতে হচ্ছে 36। ডিতে কি বলছে? ডিতে হচ্ছে 36। তাহলে 720, আর প্রত্যেকে কত করে দেবে বলছে না, 36 টাকা করে দিতে বলছে। তাহলে কতজনকে দিতে হবে? 20 জনকে দিতে হবে, কারণ 36 2 72 হচ্ছে, সিম্পল জিনিস। তাহলে প্রথমে কি বলছে শর্ততে, 4 জন যদি কমে তাহলে কত হচ্ছে? 16, আর এখানে কত বৃদ্ধি পাবে? 9 টাকা বৃদ্ধি পাবে। 6 6 12 13 14 15 5 হাতে 1 3 1 4, তাহলে দেখো 5 6 30 হয়ে যাচ্ছে। 0 আসছে, ইউনিট ডিজিটে হচ্ছে, তাও গুণ করে দেখি। 5 16 গুণ করলে 80, হাতে রইল 8, 4 16 64, 64 আর 8 কত হবে? 64 আর 8 72 হবে, 720। তাহলে এইভাবেও কিন্তু আমরা আনসারটা প্রেডিক্ট করতে পারি। ক্লিয়ার? তাহলে কত হচ্ছে? অপশান ডি। ক্লিয়ার? বোঝা আছে? অঙ্কটা বেশ ভালো। চলো নেক্সট, চলো দেখি তারপরে 8এরটা কি বলেছে। দেখো, একটা চালানের 2/3 অংশ বিক্রি করে 5% লাভ হলো, এবং বাকি অংশ বিক্রি করে 2/3 অংশ ক্ষতি হলো। মোট লাভ বলেছে 400 টাকা, তাহলে চালানের মোট মূল্য কত ছিল? এই হচ্ছে জিনিস। তাহলে কি বলেছে? প্রথম কথায় হচ্ছে 2/3 অংশ বিক্রি করেছে, এটা কতটা? সরি 8এরটা। কত অংশ বিক্রি করেছে? 2/3 অংশ সেল করেছে। তা সেল করে লাভ হয়েছে, আর বাকি মানে 1/3। এইভাবে ভাবি না, আমরা একটু অন্যভাবে ভাবি। দেখো, আমরা যদি বলি মোট ভাগ হচ্ছে 3,
তার মধ্যে 2 ভাগ লাভ করেছে আর 1 ভাগ লস করেছে, এইভাবে বলতে পারি। 2 ভাগ লাভ করেছে আর 1 ভাগ ক্ষতি করেছে, লস করেছে, এইভাবে আমরা এইভাবেও তো বলতে পারি, ঠিক কি না? তাহলে 2, 3। এবার দেখো, এবার বলছে 5% লাভ হলো, তাহলে এই 2টা বিক্রি করে 5% লাভ হয়েছে। তার মানে আমি যদি বলি 100 টাকা মালের যদি দাম হয় তাহলে ক টাকায় বিক্রি করবে? 105 টাকায় বিক্রি করবে, কিন্তু 2-এর বার করতে হবে 105%। একটা বিচ্ছিরি একটা বিষয় হবে। তাহলে তার থেকে আমরা যদি একটু সহজে করতে পারি, কিভাবে করতে পারি? আমরা কিচ্ছু নয়, আমরা বলে দেব এই 3-এর ভ্যালুটাকে আমরা 300 ধরে নেব, 2-এর ভ্যালুটাকে আমরা 200 ধরে নেব, 1-এর ভ্যালুটাকে 100 ধরে নেব। তাহলে মোট জিনিসটা হচ্ছে মোট 300 জিনিস, তার মধ্যে 200টায় লাভে বিক্রি করেছি আর 100 ভাগটা হচ্ছে আমরা ক্ষতিতে বিক্রি করেছি, এইভাবে আমরা ধরতে পারি। এবারে বলছে এই যে 200, এটা 5% লাভে বিক্রি করেছে। 5% লাভ মানে কি? 105%-এ বিক্রি করেছে। তাহলে সিপি যদি মানে কস্ট প্রাইস যদি আমার 200 টাকা হয়, তাহলে 105% মানে কত? 200-র 105% মানে কত? 105 × 2, সিম্পল কত হবে? 210। তাহলে 200 টাকার মালটা 210 টাকায় বিক্রি করেছে, এই হচ্ছে আমার হিসাব। আর কি বলেছে? 100 টাকার মালটা 98%-এ বিক্রি। 2% ক্ষতি মানে কি? এখানে দেখো বলে দিয়েছে যে কোথায় গেল? 2% ক্ষতি। 2% ক্ষতি মানে কি? 2% ক্ষতি মানে হচ্ছে 98%-এ বিক্রি করেছে, মানে তাহলে 100 টাকার মালটা কত হবে? সিপি যদি 100 টাকা হয় তাহলে এখানে এক্সপি কত হবে? না 98 টাকায় 98 টাকা হবে। তাহলে প্রথম যে 200 ভাগটা আমার করেছে 210 টাকা আর 100 ভাগটা করেছে 98 টাকায়। তাহলে মোস্ট সেলিং প্রাইস কত হবে? 210 টাকা 98 টাকা। মোট সেলিং প্রাইস কত হবে? 210 টাকা আর 98 টাকা। তাহলে কত হচ্ছে? 308 টাকা। তাহলে 300 টাকার মালটা 308 টাকায় বিক্রি করছে। 300 টাকার মালটা 308 টাকায় বিক্রি করছে। তাহলে আমার প্রফিট কত হচ্ছে? তাহলে আমার প্রফিট কত হচ্ছে? না 8 টাকা। লাভ কত হচ্ছে? লাভ হচ্ছে 8 টাকা। কিন্তু এখানে অরিজিনাল লাভ কত বলে দিয়েছে? অরিজিনাল লাভ বলে দিয়েছে 400 টাকা। তার মানে এখান থেকে আমি বলতে পারছি, এখানে আমি যা ধরেছি সেইটা হচ্ছে 8, 8 মানে হচ্ছে 400। তাহলে 1 মানে কত? 1 মানে হচ্ছে 5 × 8 = 40, 50। 400/8 মানে হচ্ছে 50। ঠিক আছে, 1-এর ভ্যালু কত? 50। এখানে কি জানতে চেয়েছে? মোট মূল্য কত? মোট মূল্য কত? মোট মূল্য আমরা কি এখানে অ্যাজাম্পশন করেছি? আমরা মোট মূল্য অ্যাজাম্পশন করেছি 300। মোট তাহলে কত? না 300। তাহলে 300-র ভ্যালু কত হবে? সিম্পল, না 300 গুণিত 50। 3 × 5 = 15 আর 3টে শূন্য অ্যাজ ইট ইজ বসে যাবে। তাহলে কত হচ্ছে? এই যে 15,000 টাকা হচ্ছে আমাদের মোট মূল্য ছিল, 15,000 টাকা। বুঝতে পারলে? অঙ্কটা কিন্তু 2 আর 1 ধরলে আমাদের হিসাবেরটা অনেক কমপ্লেক্সন হয়ে যেত, অনেক কমপ্লিকেশন হয়ে যেত, কমপ্লেক্স হিসাব হয়ে যেত, কমপ্লেক্সন নয়, অনেক কমপ্লিকেশন হয়ে যেত। তার জন্য আমরা 300, 200, 100 করলে হিসাবটা অনেক সহজে হয়ে গেল। ক্লিয়ার? চলো নেক্সট দেখো। 9টা কি বলছে? 9টা বলছে যে 6 বছর পরে একজন মানুষের বয়স হবে তার ছেলের 3 গুণ, এবং 3 বছর আগে তার বয়স তার ছেলের বয়সের 9 গুণ ছিল। তাহলে মানুষটির বর্তমান বয়স কত সেটা জানতে চেয়েছে। কি বলেছে দেখো, 6 বছর পরে একজন মানুষের বয়স, 6 বছর পরে। তাহলে 6 বছর পর কি ঘটনা ঘটছে? সন আর সেই লোকটা ম্যান, ঠিক আছে, বলছে 6 বছর পরে ছেলের বয়স যদি 1 হয়, তার বাবার বয়স মানে লোকটার বয়স হবে 3। কেন? কারণ বলেছে ছেলের 3 গুণ। তাহলে ছেলে 1, তার 3 গুণ কত হবে? × 3। ঠিক আছে। আবার কি বলেছে? 3 বছর আগে তার বয়স ছিল ছেলের বয়সের 9 গুণ। 3 বছর আগে, তাই তো? তাহলে 3 বছর আগে কত ছিল? ছেলের 9 গুণ। তাহলে ছেলের বয়স যদি 1 হয়,
বাবার বয়স মানে লোকটার বয়স হবে 9, তাই তো? এইটা হচ্ছে স্ট্রাকচার। এইবারে যেটা বলেছে সেটা হচ্ছে দেখো 6 বছর পর আর 3 বছর আগে, এটা যদি বর্তমান বয়স হয়, এইটা হচ্ছে 6 বছর পর আর এইটা কি না 3 বছর আগে, 3 বছর আগে। তাহলে এই যে টোটাল গ্যাপটা কত? 6 আর 3 9 বছরের গ্যাপ, 6 আর 3 9 বছরের গ্যাপ। তাহলে এইখানের গ্যাপ হচ্ছে 9, এখানেও গ্যাপ হচ্ছে 9, সিম্পল। এইবার যেটা করতে হবে আমাদেরকে, এই প্রসেসটা তোমাদের কিন্তু অনেকবার শিখিয়েছিলাম, এই যে ক্রস করতে হবে, ক্রস মাল্টিপ্লাই করতে হবে। তাহলে 9 একে 9 বিয়োগ 3 একে 3, এইটার ভ্যালুটার সমান হবে কি 9 ইন্টু 9, কত হবে 9 ইন্টু 9 মাইনাস 1 ইন্টু 9। ঠিক আছে, তাহলে এই ভ্যালুটা কী হবে, 9 কমন যাবে, 9 মাইনাস 1, তার মানে 9 গুণ 8। এই ভ্যালুটা কত হবে না 6-এর ভ্যালু, 9 মাইনাস 3 মানে 6-এর ভ্যালু হচ্ছে 9 গুণ 8। এখান থেকে আমরা 1-এর ভ্যালু কী করে পাবো দেখো, এখান থেকে 1-এর ভ্যালু পাবো 9 ইন্টু 8 বাই 6, কাটলে কত হবে, 2 দিয়ে কাটলে 4, 2 দিয়ে কাটলে 3, 3 দিয়ে কাটলে 3, তাহলে 3 4-এ হচ্ছে 12, তাহলে 1-এর ভ্যালু বেরোচ্ছে 12। কিন্তু এখানে কি বলেছে, মানুষটির বর্তমান বয়স জানতে চেয়েছে, কিন্তু এটা 6 বছর পর জানবো, এটাকে 6 বছর আগে জানবো, 3 বছর আগে জানবো। তাহলে কি করতে পারি দেখো, 6 বছর পর বলেছে, 6 বছর পরে 3, তাহলে 1-এর ভ্যালু 12, তাহলে আমরা যদি বলি 6 বছর পর ভ্যালু হচ্ছে ইন্টু 12, 3 12 36, 6 বছর পর ভ্যালু কত হবে 36 বছর। কিন্তু বর্তমান বয়স জানতে চেয়েছে, কি জানতে চেয়েছে, বর্তমান বয়স। 6 বছর পর যদি, আজকে থেকে 6 বছর পর যদি আমার বয়স 36 হয়, তাহলে আজকে কত বছর হবে, মানে 6 বছর আর 6 বছর পরের থেকে -6 বিয়োগ করব, তার মানে আমার বয়স হবে 30 বছর, মানে লোকটার বয়স হচ্ছে 30 বছর, লোকটার বয়স হচ্ছে 30 বছর। বোঝা গেছে, ক্লিয়ার হয়েছে? এরপর আসবো 10-এরটাই। বলছে একটা ট্রেন 260 মিটার দীর্ঘ একটা ব্রিজকে 21 সেকেন্ডে অতিক্রম করে এবং একটি টেলিগ্রাফ পোস্টকে 9 সেকেন্ডে অতিক্রম করে, তাহলে ট্রেনটার দৈর্ঘ্য কত? এটা খুব সহজ অঙ্ক। আবারও বলছি, একটা ট্রেন যদি একটা গাছকে, একটা টেলিগ্রাফ পোস্টকে বা একটা মানুষকে, দাঁড়িয়ে থাকা একটা মানুষকে অতিক্রম করে, তাহলে ট্রেনটা তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে। এবং যদি একটা ট্রেন যদি একটা ব্রিজকে বা একটা সেতুকে অতিক্রম করে, তাহলে ট্রেনটা নিজের দৈর্ঘ্য অ্যাজ ওয়েল মানে নিজের দৈর্ঘ্য প্লাস ব্রিজের দৈর্ঘ্য, এই টোটালটা অতিক্রম করবে। তাহলে এখানে শুধু ট্রেনটার দৈর্ঘ্য জানতে চেয়েছে, ঠিক আছে? তাহলে 21 সেকেন্ডে কতখানি করেছে 260 মিটার। তোমাদের একটা একদম ইজি প্র্যাকটিস বলি, এই যে দুটো সময়ের পার্থক্য আছে আর দুটো দৈর্ঘ্য, যদি দুটো ব্রিজ বলতো তাহলে দুটো ব্রিজ বলছে, অসুবিধা নেই। আর এখানে দুটো যে সময়ের পার্থক্য আছে, কি করব, সময়ের পার্থক্য বার করতে হবে। 21 মাইনাস 9 কত হবে, 9 10 11 মানে হচ্ছে 12 হবে, তাই তো? 12 সেকেন্ড, ঠিক আছে, 12 সেকেন্ড। তাহলে এই 12 সেকেন্ডে করবে হচ্ছে 260 মিটার অতিক্রম, 12 সেকেন্ডে করবে কত না 260 মিটার। ট্রেনটার দৈর্ঘ্য জানতে চেয়েছে, তার মানে অ্যাকচুয়ালি ট্রেনটা 9 সেকেন্ডে কতখানি যাচ্ছে সেটা বার করতে হবে। 9 সেকেন্ডে কতখানি যাচ্ছে, তাহলে 9 সেকেন্ডে কীভাবে বার করবো না, 260 ডিভাইড বাই 12, 1-এর জন্য মাল্টিপ্লাইড বাই 9, তাহলে কত দিয়ে কাটছে, 3 3 9, 3 4 12, 4 দিয়ে কাটছে, 4 6 24, 20 4 5 20, তাহলে হচ্ছে 65 ইন্টু, তাহলে 3 5 15, 5 7 1, 3 6 18, 1 19, 195 অ্যান্সার। ঠিক আছে, 195 হচ্ছে, এটা হচ্ছে অ্যান্সার হবে। এবার প্রশ্ন হচ্ছে, আচ্ছা এই জিনিসটা তো বোঝা গেল যে দুটো মাইনাস করলাম যেটা হবে সেটাই হচ্ছে 200, সেটাই মানে অত সেকেন্ডেই 260 যাচ্ছে। এবার প্রশ্ন হতে পারে যে এটা করলাম কি করে, দুম করে কোথা থেকে চলে এলো, দুম করে আসেনি, এর পেছনে অবশ্যই লজিক আছে। দেখো, আমি ধরলাম যে ট্রেনটা হচ্ছে কতখানি না এক্স মিটার লম্বা, ট্রেনটা কতখানি লম্বা, এক্স মিটার লম্বা, ঠিক আছে। এবারে
এই যে 260 মিটার যাচ্ছে, তাহলে 21 সেকেন্ডে অ্যাকচুয়ালি কতখানি যাচ্ছে না, ব্রিজের দৈর্ঘ্য প্লাস ট্রেনটার দৈর্ঘ্য এতখানি যাচ্ছিল। তাহলে 1 সেকেন্ডে কতখানি যাচ্ছে না, 260 প্লাস এক্স বাই 21 মিটার। একই রকমভাবে 9 সেকেন্ডে কতখানি যাচ্ছিল, 9 সেকেন্ডে তো ট্রেনটা কে অতিক্রম করছে, দেখো এরা টেলিগ্রাফ পোস্ট অতিক্রম করছে, তার মানে নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে। তার মানে 9 সেকেন্ডে কতখানি যাচ্ছে না, এক্স মিটার যাচ্ছে, 1 সেকেন্ডে যাচ্ছে এক্স বাই 9 মিটার। তাহলে এই 1 সেকেন্ডে দুটো সেম, তাহলে 260 প্লাস এক্স বাই 21 সমান সমান এক্স বাই 9। তার মানে এই এত বড়টা তোমাকে এবার একটু সলভ করতে হবে। এবার প্রশ্ন হচ্ছে আমি কি এই প্রসেসটা করব না আগের প্রসেসটা করব? অবশ্যই আগের প্রসেস করব, অনেক তাড়াতাড়ি অঙ্কটা সলভ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা তোমাদের করে দেখিয়ে দিই। 3 তিরিক্ষে 9, 3 7 21 আর কাটছে না, 0 18 3 6 7 3x সমান 7x। এটা এই পাশে নিয়ে গেলে হচ্ছে 4 5 6 7 780। তাহলে x এর ভ্যালু কত হবে, বাই 4। তাহলে 4 একে 4 38 4 9 36 20 4 5 20। তাহলে x এর ভ্যালু বেরোবে 195। তাহলে আমি কেন এই প্রসেসটা করতে যাব, যখন আমার আমি সিম্পল দুটোকে মাইনাস করলেই আমরা হিসাবটা বেরিয়ে যাবে। 12 সেকেন্ডে 260 মিটার, 9 সেকেন্ডে কত, সিম্পল তাহলে ট্রেনের দৈর্ঘ্য বেরিয়ে যাবে। তাহলে আমরা যত সহজে এবং ছোট প্রসেসে পারবো তত ছোট প্রসেসে আমরা ট্রাই করব। ঠিক আছে, তাহলে আজকে তোমাদের যে এই ক্লাসটা করলাম, এই ক্লাসটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করবে। আর যারা চ্যানেলটাতে নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে। তো আজকের মতো আমাদের ক্লাস এখানেই শেষ।